ভূমিহীনদের প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরগুলোর বেহাল দশা, বছর না ঘুরতেই অনিয়মের অভিযোগ ২২ জেলায়। উপসচিব ও ইউএনও পর্যায়ের ৫ কর্মকর্তা ওএসডি। বর্ষার পরই শুরু হচ্ছে পদ্মা রেল সংযোগ সেতুর কার্পেটিং। দেশের প্রথম স্ল্যাব রেলওয়ে ট্র্যাকের নির্মাণযোগ্য চলছে পুরোদমে, প্রায় ৮০% কাজ শেষ। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ না করতে পারলে ১০ দিনের মধ্যে গ্রাহকের টাকা ফেরত দেবে ই-কমার্স প্রতিষ্ঠান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। চট্টগ্রাম বন্দরের গতিশীলতায় বাধা সৃষ্টি করছে মূল পয়েন্টে পড়ে থাকা ২,০০০ কন্টেইনার। খালাসের অপেক্ষায় আরও ৩,০০০। দ্রুত সরানো না হলে অচলাবস্থার শঙ্কা। এবং সবার জন্য পুষ্টি নিশ্চিতের সরকারের ৪৩৮ কোটি টাকার প্রকল্প। ৩ বছরে বসতবাড়ির আঙিনায় করা হবে ৫ লাখ বাগান। সব ধরনের সহায়তা দেবে স্থানীয় কৃষি বিভাগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হলেও দিন যতই যাচ্ছে রাজধানীর সড়কে ততই বাড়ছে যানবাহন ও মানুষের চাপ। সে খবর জানাতে রাজধানীর আব্দুল্লাহপুরে আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ। ধন্যবাদ ইমা। আমি রয়েছি রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায়। তো আব্দুল্লাহপুর এলাকা রাজধানীর অন্যতম একটি প্রবেশপথ। তো এখানে কিন্তু আমরা দেখছি যে যানবাহনের বেশ ভালোই চলাচল করছে। সকালের দিকে এই চেক পয়েন্টটিতে কিন্তু তীব্র যানজট ছিল এবং দীর্ঘ লাইন ছিল, প্রায় আধা কিলোমিটার জুড়ে আর কি যানজট আমরা লক্ষ্য করেছি। তো অন্যান্য চেকপোস্টগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের বেশ চাপ রয়েছে এবং ট্রাফিক পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই যে মানুষের যান চলাচল বা মানুষের চলাচল এটি নিয়ন্ত্রণে কিন্তু বেগ পোহাতে হচ্ছে। এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মানুষের চলাচল এবং যান চলাচল নিয়ন্ত্রণে থাকলেও কিন্তু আমরা দেখছি যে আসলে আজকে সকাল থেকেই কিন্তু বেশ গাড়িরও যেমন চাপ রয়েছে, সাধারণ মানুষেরও কিন্তু বাইরে বের হওয়ার যে প্রবণতা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া রিকশায় অনেকেই কিন্তু বেরিয়েছেন এবং অজুহাত কিন্তু বিভিন্নভাবেই দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে যে অনেকেই কিন্তু বের হয়েছেন এবং বলছেন যে তারা গার্মেন্টসে চাকরি করেন বা তৈরি পোশাক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। সেই সব স্টিকারগুলো কিন্তু আমরা গাড়িতে দেখতে পাচ্ছি এবং অনেকের কিন্তু আসলে কাগজপত্র নেই। আমরা এখানে দেখেছি যে কিছুক্ষণ আগে এক ভদ্রলোকের সাথে আসলে ট্রাফিক পুলিশের সদস্যদের আসলে বাকবিতণ্ডতা হচ্ছিল। তিনি বলছিলেন যে আসলে তিনি পোশাক কারখানায় কাজ করেন, অথচ তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি তার যুক্তির সপক্ষে। যার কারণেই কিন্তু ট্রাফিক পুলিশের সদস্যরা বলছেন যে আসলে স্টিকার দেখে আসলে শনাক্ত করা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং এ কারণে কিন্তু বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় যদি বলতে চাই যে রাস্তাগুলোতে কিন্তু রিক্সা চালকদের কিন্তু বেশ আধিক্য রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে রিক্সা কিন্তু এই সড়কটিতে এসে অবস্থান করছে এবং যাত্রী নিয়ে কিন্তু বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছে। অর্থাৎ ট্রাফিক পুলিশ বা সরকারের পক্ষে যে একটা চ্যালেঞ্জ ছিল যে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণের যে বিধিনিষেধটি ছিল সেটি বলা চলে যে অনেকটাই ভেঙে পড়েছে এবং ঠুনকো অজুহাতে কিন্তু অনেকেই বাইরে আসছেন এবং এই বিষয়টিতে নিয়ন্ত্রণে গিয়ে কিন্তু আসলে ট্রাফিক পুলিশের সদস্য বা প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে বেগ পোহাতে হচ্ছে এবং অনেকেই কিন্তু আসলে মানছে না। বাজার করতে গিয়েও কিন্তু বাসার পাশে বাজার থাকলেও কিন্তু অনেককে দেখা যাচ্ছে যে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে বাজার করতে যাচ্ছেন, এমন অজুহাতও কিন্তু আমরা পুলিশের সদস্যদের কাছে দিতে দেখেছি। তো ইমা, এই ছিল আব্দুল্লাহপুর এলাকা থেকে লকডাউনের সবশেষ পরিস্থিতি। আব্দুল্লাহপুর এলাকায় লকডাউনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ খান। আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশব্যাপী নির্মিত বাড়িগুলোয় অনিয়মের চিত্র ফুটে উঠছে বছর না ঘুরতেই। কোথাও মাটি সরে গেছে, আবার কোথাও বা বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দেশের ২২ জেলার ৩৬ উপজেলায় এমন অভিযোগের দায়ে উপসচিব ও ইউএনও পর্যায়ের ৫ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছেন দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গৃহহীনে গৃহদানের অনন্য নজির হিসেবে সমাজের ভূমি ও গৃহহীনদের জন্য একচিলতে জমিতে 2 রুমের বাড়ি নির্মাণের এই উদ্যোগ বিশ্বে একটি নতুন মডেল। ভূমিহীনদের জন্য তৈরি করা এসব বাড়ি এখন কোথাও পানির নিচে, আবার কোথাও বা ঘরের নিচ থেকে সরে যাচ্ছে মাটি।
বগুড়ার সদর উপজেলার চাঁদমোহার এই ঘরের বাসিন্দারা ঠিক যতটা খুশি হয়েছিলেন নতুন বাড়ি পেয়ে, ততটাই আক্ষেপ এখন নির্মাতাদের প্রতি। ঠোকাতে দেখেন বিল্ডিং এমনি ঝুড়ে পড়ে যাচ্ছে, কাজই হয়নি। খেতে বলার ভিজে গেছে, শুতে পারছি না, থাকতে পারছি না, সাপ পোকামাকড় একটা জাম হয়ে গেছে, বুঝলেন। এসব বাড়িতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে প্রতিবেদন করতে গিয়েও গণমাধ্যম কর্মীদের হেনস্থার শিকার হওয়ার ঘটনা খুব বেশি পুরনো নয়। ছিন্নমূল মানুষকে শান্তি দেওয়ার এই প্রকল্পে সারা দেশে 22 জেলার 36 উপজেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব উপজেলায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে যেসব কর্মকর্তারা ছিলেন, বদলি হলেও তারাও আসছেন তদন্তের আওতায়। দুর্নীতি ও গাফিলতির অভিযোগে একজন অতিরিক্ত জেলা প্রশাসক সহ 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এবার ওএসডি করল সরকার। খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত এই প্রকল্প নিয়ে কেন গাফিলতি হচ্ছে, কারা দেখাচ্ছে এই দুঃসাহস? দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছু জায়গায় এরকম ঘটনা ঘটে গেছে। উপজেলা পর্যায়ে বেশ কিছু কর্মকর্তা প্রয়োজনীয় অবকাঠামো যেটা থাকা দরকার সেটাকে পরীক্ষা না করেছে। শৈথিল্য যেখানে দেখিয়েছে সেখানে কিন্তু আমরা শৈথিল্য দেখাচ্ছি না। প্রত্যেকটা বিষয়ে আমরা তদন্ত করিয়েছি এবং এই তদন্তের আলোকে যারা দায়ী হবেন তাদের আমাদের সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী যথাবিহিত বিভাগীয় ব্যবস্থার সম্মুখীন হতে হবে। ছিন্নমূলদের আবাসন নিয়ে 9-6 করা কর্মকর্তারা শেষ পর্যন্ত চাকরি হারাতে পারেন জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্বস্ত করছে, ছাড় দেয়া হবে না কাউকেই। যে কর্মকর্তা বা কর্মচারীর অভিযোগ যার যত গুরুতর হবে, শাস্তি তো গুরুতর হবে। সেক্ষেত্রে তাদের ইনক্রিমেন্ট হেল্ড আপ হবে, প্রমোশন বন্ধ হবে, আর যদি অভিযোগ গুরুতর হয় তাহলে চাকরি থেকে বিদায় হবে। হ্যাঁ, এটা আমাদের লজ্জার ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে একেবারে এবাদত হিসেবে নিয়েছেন, সেটাকে যখন আমরা ব্যর্থ হই তখন সেটা আমাদের ব্যর্থতা এবং আমাদের জন্য এটা লজ্জার বিষয়। সেই জন্য আমরা বলেছি যে আমরা এখানে জিরো টলারেন্স। চলতি বছরের জানুয়ারিতে প্রায় 70,000 এবং গেল জুনে 250,000-এর বেশি আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পেয়েছেন প্রান্তিক জনপদের মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুজিববর্ষ উপলক্ষে বগুড়ার 3 উপজেলায় ভূমিহীনদের প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরগুলোর কোনোটি পানিতে ভাসছে, আবার কোনোটি ধসে পড়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী আর ঘর নির্মাণের সঠিক স্থান নির্বাচন না করাকেই দায়ী করা হচ্ছে। ঘর নির্মাণ পরিকল্পনায় ত্রুটির কথা স্বীকার করেছে জেলা প্রশাসন। দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের করতোয়া খালের উপর নির্মিত বাড়িগুলো 5 মাস আগে 22টি ঘর বরাদ্দ দেওয়া হলেও 8টিতে লোক উঠেছে। বাকিগুলোতে বিদ্যুৎ আর পানির ব্যবস্থা না থাকায় উঠতে পারেনি। ধসে পড়েছে 8টি ঘর। প্রধানমন্ত্রী যে কাজটা করতে খুব ভালো করছে, কিন্তু মিস্ত্রি এসে খুব কাজ খারাপ করছে। বাথরুমগুলো হাত দিয়ে প্লাস্টার করছে, গাঁথনিও করে নেই, এমন কাজ করে গেছে। আন্ধারের মধ্যে মনে করেন যে বা মোম জ্বালা থাকতেছি। বগুড়ার শাহজাহানপুর উপজেলা আরিয়া ইউনিয়নে পলিপাড়া নির্মিত 9টি পরিবারের ঘরে এখন হাঁটু পানি। নিচু জায়গাতে ঘর করা নিয়ে স্থানীয় লোকজন আপত্তি জানালেও কর্ণপাত করেনি উপজেলা প্রশাসন। এখন পরিস্থিতি খুব খারাপ, বাসার ভেতর পানি উঠছে। আমার হয়তো একটা ক্ষতি হলে পরে সে ক্ষতির দায়টা কে হবে? বগুড়া সদরে 10টিকা ঘরগুলোর অনিয়ম শুরু থেকেই। নির্মাণের পরপরই ফাটল ধরেছে, মেঝে দেবে গেছে। অবশ্য মেরামতের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এটা তো অত্যন্ত নিম্নমানের হয়েছে, 1 বছরও যাবে না, 2 বছরও যাবে না, এগুলি সব ধসে যাবে। এতে আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত যে জনগণের টাকা এভাবে নষ্ট হয়ে গেল। আর জেলা প্রশাসক স্বীকার করলেন ঘর নির্মাণে পরিকল্পনার ত্রুটি ছিল। স্থানগুলো নির্বাচনের ক্ষেত্রে নিশ্চয়ই ত্রুটিপূর্ণ ছিল, আর নাহলে তো আর এরকম অবস্থা হতো না। আমরা ব্যবস্থা নিচ্ছি। এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্যের দাবি, এসব দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হোক। গরিবের ঘর নিয়ে যারা খেলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। বিশেষ করে এর দায় কোনোভাবে এড়াতে পারেন না সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়নবৃন্দ এবং বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়। বগুড়া জেলায় 2 দফায় 1643টি ঘর নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় 41 কোটি 20 লাখ টাকা। নির্মিত ঘরগুলোতে এ পর্যন্ত উঠেছেন 800 জনের মতো। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। পদ্মা রেল সেতুর সব স্ল্যাব বসানো হয়ে গেছে, আর মাত্র কয়েকটি রোড স্ল্যাব বসলেই বর্ষার পর শুরু হবে কার্পেটিং। 2 প্রান্তে অবকাঠামো নির্মাণের পাশাপাশি চলছে রেল লাইন স্থাপন। এদিকে নতুন নকশা অনুযায়ী মাওয়া প্রান্তে PN 15 নম্বর খুঁটির পাইল কংক্রিটিং শুরু হয়েছে আজ।
বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। ট্রেন ব্যবহার করে স্লিপারের উপর বসানো হচ্ছে রেল লাইন। কঠোর বিধিনিষেধের মধ্যেও পুরোদমে কাজ চলছে। দেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে বেলাস্টলেস বা স্ল্যাব রেলওয়ে ট্র্যাক। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সাথে 5.25 কিলোমিটার রেলওয়ে সংযোগ সেতুর দুই প্রান্তে নতুন নকশা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। মহাপ্রান্তের পিএন 15 খুঁটির পাইলের ঢালাই শুরু হয়েছে। আমাদের এই পাইলটা সর্বোচ্চ লাগবে 1 মাস, আর পাইল ক্যাপে সর্বোচ্চ লাগবে 1.5 মাস। এই 2.5 মান্থ হলে এই কাজটা শেষ হবে। আগে ছিল পাইলিং করা হয়তো 6টা করে 12টা, এখন 11টা করে 22টা করা হইতেছে। পিএন 40 পিলার এটি নতুন ডিজাইনে করা হচ্ছে। আমাদের শ্রমিকদের চেষ্টায় এটির কাজ সর্বোচ্চ 6 মাসের মধ্যে শেষ করা হবে। রেল লিঙ্ক প্রকল্প এখন মহাকর্মযজ্ঞ। পদ্মা সেতুতে সড়ক পথের সমান্তরালে চলবে রেলও। সেতুর কাজ শেষে গ্যাস লাইন স্থাপনের পর আমাদের মূল সেতুতে রেল লাইন স্থাপনের সুযোগ দেওয়া হবে। তবে আমরা আমাদের সেতুর উভয় প্রান্তে রেল লাইন স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের মধ্যে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত 48.75 কিলোমিটার রেলপথ চালু হবে আগামী জুনে। বাকি অংশ চালু হবে 2024 সালে। সংযোগ সেতুর মাওয়া প্রান্তে রেল ট্র্যাক বসানো শুরু হয়ে গেছে। ফরিদপুরে ভাঙ্গা থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত রেলওয়ে কাজের অগ্রগতি 78%। মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কঠোর বিধিনিষেধের মধ্যেই পণ্য ওঠানামা চালু রাখতে গিয়ে চট্টগ্রাম বন্দরের মূল পয়েন্টে পড়ে থাকা 2000 কন্টেইনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সাথে বিভিন্ন জাহাজ থেকে নামানোর অপেক্ষায় রয়েছে আরও 3000 কন্টেইনার। এসব কন্টেইনার দ্রুত সরিয়ে নেওয়া না হলে বন্দরের কাজে অচলাবস্থার শঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরের কাজকে গতিশীল রাখতে 1 দশকের বেশি সময় ধরে অনুমোদন নিয়ে কাজ করছে 18টি বেসরকারি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো বা অফ ডক। প্রথম দিকে মাত্র 34 ধরনের পণ্য সেখানে খালাস হলো, এখন তা 60-এ গিয়ে পৌঁছেছে। বন্দরে আসা কন্টেইনার দ্রুত সময়ের মধ্যে অফডকে নেওয়ার নিয়ম রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে অফডকগামী কন্টেইনার বন্দরের হুক পয়েন্টে ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কোনো কারণবশত যদি না নিতে পারে তাহলে সেটা স্বল্পতম সময়ের জন্য বন্দরে অবস্থান করতে পারে এবং তারপরে কিন্তু তাদের নিয়ে যাওয়ার প্রক্রিয়া তাদের করা উচিত। এই অবস্থায় ইয়ার্ডে জট এড়াতে কন্টেইনারগুলো দ্রুত নিজ নিজ অফডকে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ট্রেলারের স্বল্পতার কারণে এগুলো বন্দরের অভ্যন্তরে থাকে, তো আমরা চাচ্ছি সবগুলো অফডক তাদের কন্টেইনারগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে নিয়ে যায়। বন্দরের তথ্য অনুযায়ী চালু থাকা অফডকগুলোর মধ্যে 6টি প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি। তবে লকডাউনের কারণে পর্যাপ্ত বাহন না পাওয়ায় কিছুটা সমস্যার সৃষ্টি হলো। কন্টেইনার নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অফডক মালিকদের সংগঠন বিগডা। 40,000-এর কাছাকাছি বন্দরে কন্টেইনার পড়ে আছে, তার মধ্যে ডিপোগামী কন্টেইনার কত 2000-3000। ইম্পোর্ট কন্টেইনারগুলো নিয়ে যাইলে চট্টগ্রাম বন্দর তার ইম্পোর্ট ডিসচার্জিং এবং জাহাজের টানানো ঠিক রাখতে পারবে। 49,000 টিউএস ধারণ ক্ষমতার বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে 35,000-এর বেশি। তবে ক্রেন এবং লরি চলাচলের সুবিধার্থে 30% জায়গা খালি রাখতে হয়। এই কঠোর লকডাউনের মাঝেও পুরোদমে সচল রয়েছে চট্টগ্রাম বন্দরের সবগুলি ক্রেনের চাকা। তার মানে পণ্য ওঠানামা যেমন স্বাভাবিক ডেলিভারি ব্যবস্থাও। আর এই বন্দরের কাজের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে সরকারি বেসরকারি 20টির বেশি সংস্থা এবং প্রতিষ্ঠান। এর মাঝে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান জটিলতা সৃষ্টি হলে তার পুরো প্রভাব এসে পড়ে বন্দরের কার্যক্রমে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। পণ্য সরবরাহ না করতে পারলে ইভ্যালি, আলিশা মার্টের মতো ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে টাকা ফেরত দিতে হবে 10 দিনের মধ্যে। এমন শর্ত দিয়ে দেশে প্রথমবারের মতো ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা জারি করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে বলা হয়, অনলাইনে পণ্য কেনাবেচায় নিয়মকানুন না থাকায় বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান যে যার মতো লোভনীয় অফার দিয়ে গ্রাহক টানার চেষ্টা করছে। এতে আরও বলা হয়, ক্রেতা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং সহ যে মাধ্যমে পণ্যের অগ্রিম মূল্য পরিশোধ করবেন বিক্রেতা, সে মাধ্যমেই টাকা ফেরত দিতে হবে।
সদ্য সমাপ্ত অর্থ বছরে পণ্য রপ্তানি থেকে মোট আয় এসেছে $3,876 কোটি, যা এর আগের অর্থ বছরের চেয়ে 15.10% বেশি। যদিও এই আয় লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এ তথ্য জানিয়েছে। এ সময় দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প থেকে আয় এসেছে $2,795 কোটি, যা গত অর্থ বছরের চেয়ে 12.55% বেশি। গেল অর্থ বছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে আয় বেড়েছে 31.63%। একই সময়ে মশলা, শুকনো খাবার এবং ফল ও শাকসবজি সহ বিভিন্ন কৃষি পণ্যের রপ্তানি বেড়েছে 19.27%। আয় বেড়েছে প্লাস্টিক ও চামড়া খাতেরও। সদ্য বিদায়ী 2020-21 অর্থ বছরে দেশে প্রবাসী আয় এসেছে রেকর্ড $2,477,77,00,000 বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ $2,10,114 কোটি টাকা, যা গত অর্থ বছরের চেয়ে 36% বেশি। প্রবাসী আয় এবং রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও নতুন রেকর্ড করেছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পৌঁছেছে $46 বিলিয়ন উপরে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসীরা জুন মাসে মোট 194 কোটি টাকা পাঠিয়েছেন। এর আগের অর্থ বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন $1,803,10,00,000। ঈদুল আজহা উপলক্ষে কঠোর লকডাউনেও সুলভ মূল্যে ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, ইমা, বরাবরই টিসিবির পণ্য কিনতে ভোক্তাদের যে চাহিদা বা ভোক্তাদের আগ্রহ থাকে তা আমরা কিন্তু বরাবরই বেশি দেখেছি, কিন্তু এবার একটু তুলনামূলক তার চেয়েও বেশি। অর্থাৎ আমরা এখানে এসে দেখেছি যে 10টার দিকে এখানে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে এবং এখন 11:30 বাজে। এই 11:30টার মধ্যেই কিন্তু প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে 200 জন প্রতিদিন আর যে বরাদ্দ দেয়া থাকে তাতে 200 জন তেল পান। তো এখন আর 60 থেকে 70 জন তেল পাবেন আর কি, এরপরে কিন্তু শেষ হয়ে যাবে। এখানে মানুষের লাইন দাঁড়িয়ে আছে অন্তত 200 জনের মতো। চিনি এবং ডালও কিন্তু খুব বেশি মানুষ আর পাওয়ার সুযোগ নেই, কারণ প্রত্যেক অর্ধেকের বেশি পণ্য অলরেডি 1.5 ঘন্টাতেই বিক্রি হয়ে গেছে। এবং আমরা গতকালকেও দেখেছি কিন্তু প্রত্যেকটা ট্রাকেই আসলে শেষে অনেক মানুষকে ফিরতে হয়েছে খালি হাতে। কারণ হচ্ছে যে এই করোনা কালে মানুষের আয় কমেছে এবং বাজারে যে দ্রব্যের মূল্য, সেই মূল্য থেকে এখানে যে টিসিবিতে পণ্য বিক্রি করা হয় তুলনামূলক অনেক কম। এখানে প্রতি কেজি চিনি এবং মসুর ডাল বিক্রি করা হচ্ছে 55 টাকায়, সয়াবিন তেল 100 টাকা লিটার হিসেবে বিক্রি করা হচ্ছে। এবং প্রতি ট্রাকে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হচ্ছে, যেমন চিনি প্রতি ট্রাকে বরাদ্দ দেওয়া হচ্ছে 500 থেকে 800 কেজি, মসুর ডাল বিক্রি দেওয়া হচ্ছে 600 কেজি সর্বোচ্চ, এবং সয়াবিন তেল সর্বোচ্চ দেওয়া হচ্ছে 1200 কেজি। তো যেহেতু এই যদি আমরা 2 কেজি করে সর্বনিম্ন ধরা হয় তাহলেও কিন্তু খুব বেশি মানুষ পায় না। অর্থাৎ এখানে যে অবস্থা দেখছি বিক্রি, তাতে হয়তো ঘন্টাখানেকের মধ্যে একদম সব বিক্রি হয়ে যাবে। তো ইমা, এই টিসিবির পণ্য বিক্রির এই মুহূর্তে ফার্মগেট থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সবার জন্য পুষ্টির প্রাপ্যতা নিশ্চিতে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলায় জোর দিচ্ছে সরকার। এরই মধ্যে আগামী 3 বছরে বসতবাড়ির আঙিনায় এ ধরনের 5 লাখ বাগান করার প্রকল্প নেওয়া হয়েছে। এজন্য চাষিদের পরামর্শ সহ সব ধরনের সহায়তা দেবে স্থানীয় কৃষি অফিস। কৃষিমন্ত্রী বলছেন 438 কোটি টাকার এই প্রকল্প থেকে সর্বোচ্চ সুফল পেতে মাঠ পর্যায়ের কর্মীদের কার্যক্রম তদারকি করা হবে কেন্দ্রীয়ভাবে। কেরানীগঞ্জ ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। বাড়ির আঙিনায় ছোট্ট পরিসরে বাগান পরিচর্যায় ব্যস্ত জয়নুল আবেদিন নামে বাসার কেয়ারটেকার। গত বছর থেকে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে বেশ কয়েক রকম শাকসবজি ও ফলমূলের চাষ করে আসছেন তিনি। এগুলা বুনি মনে করেন আমাকে হয়, আবার মালিকেরও কিছু দেয়। তার মতো কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ নুরুল হক সহ অনেকেই জানালেন এই পুষ্টি বাগানের সুবিধাভোগের কথা। বাঁধাকপি, ফুলকপি গতবার 800 চারা লাগাইছে এই জায়গার মধ্যে, ভালো পয়সা পাইছি। বাজারেও দেখি, নিজেরা কই, আত্মীয় স্বজনরাও দেই। সবজি বাগান করি, ছাত্রছাত্রীরা
আমাকে দেখে উদ্বুদ্ধ হয়ে। কৃষি মন্ত্রণালয় বলছে গত বছর মুজিব শতবর্ষে সারা দেশে গড়ে তোলা হয়েছে 1,41,000 পারিবারিক পুষ্টি বাগান। আরও 5 লাখ পুষ্টি বাগান তৈরিতে নেওয়া হয়েছে 438 কোটি টাকার প্রকল্প। বছর জুড়ে ফলন পেতে প্রকল্পের আওতায় দেওয়া হবে উন্নত বীজ, যন্ত্রপাতি, প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা। মাত্র 1.5% জায়গার মধ্যে অনেকগুলো আইটেমের আমরা ফসল করব। পরিবারের পুষ্টি গোডাউন হিসেবে কাজ করবে। দেশে পারিবারিক পুষ্টি বাগান তৈরির উপযুক্ত বসত বাড়ি রয়েছে 2,53 লাখ। মেধাভিত্তিক মানব সম্পদ তৈরিতে প্রতিটি পরিবারে পুষ্টির প্রাপ্যতা নিশ্চিতে প্রকল্পটি সফল করতে গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। এখন আমাদের অগ্রাধিকার হলো পুষ্টিসম্মত এবং নিরাপদ খাদ্য। এই জন্য এই প্রকল্পটি নেওয়া হয়েছে। সচিব থেকে শুরু করে আমি নিজেও আমরা মাঠ পর্যায়ে যখনই যাই তখন এগুলো দেখব এবং এগুলোর উপরে আমরা রিপোর্ট দেব সঠিকভাবে এগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা। পরিসংখ্যান স্পষ্ট বলে দিচ্ছে কৃষি মন্ত্রণালয়ের এই প্রকল্পের আওতায় প্রতিটি বাড়িতে পুষ্টি বাগান গড়ে তোলা সম্ভব নয়। তবে এর উদ্দেশ্য সম্পর্কে সাধারণ মানুষ জানলেও পুষ্টি সম্পর্কে সচেতন হলে সব বাড়ির আঙিনাতেই খুব সহজে এমন বাগান গড়ে তোলা সম্ভব। রান্নার ঠিক আগ মুহূর্তে যে বাগান থেকে আসবে নিত্যদিনের দরকারি টাটকা শাকসবজির বেশিরভাগ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। নারীদের ঝরে পড়া চুল এখন রপ্তানি হচ্ছে বিদেশে। কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। চুলগুলোকে বিভিন্ন ধাপে গুছিয়ে তৈরি করছেন পরচুলা। বিদেশে রপ্তানি করে আয় করছেন বৈদেশিক মুদ্রা। সরকারি সহায়তা পেলে এই শিল্প থেকে কোটি কোটি টাকা আয় করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। একটা সময় গ্রামে-গঞ্জে এমনকি শহরেও চিরুনিতে লেগে থাকা চুল যেখানে সেখানে ফেলে দিতেন মহিলারা। তখন তারা জানতেন না এই চুল কতটা মূল্যবান। শেরপুরে আজ আর এই চুল কেউই ফেলে দিচ্ছেন না। হরেক মাল বেচতে আসা ফেরিওয়ালার কাছে এই চুলের বিনিময়ে নানা প্রকার সাংসারিক তৈজসপত্র কিনে নেন তারা। ফেরিওয়ালার কাছ থেকে সংগ্রহ করা চুল দিয়ে গ্রামের মহিলা ও শিশুদের দিয়ে নির্দিষ্ট অর্থের বিনিময়ে বিভিন্ন ধাপে গুছিয়ে পরচুলা তৈরি করে নেন ব্যবসায়ীরা। চুলের টাকা দিয়ে আমি খুব উন্নত করছি। বিভিন্ন রকম জিনিস নিয়ে বেড়াই দিয়ে আমরা চুলের বিনিময়ে বিক্রি করি। সংসারের সচ্ছলতা ফেরাতে গ্রামের নারী ও শিশুরা নির্দিষ্ট কেন্দ্র থেকে এই চুল সংগ্রহ করে নিজ নিজ বাড়িতে বসে কাজ করেন। পরচুলা তৈরি করতে কয়েকটি ধাপ পেরিয়ে যেতে হয়। প্রতিটি ধাপে রয়েছে ভিন্ন ভিন্ন মজুরি। স্কুল বন্ধ, তার জন্য ক্যাব বানাচ্ছি। আয় রোজগার খুবই ভালো, তার জন্য সন্তুষ্ট আছি। এই পরচুলা তৈরিতে শুরু থেকে শেষ পর্যন্ত পর্যাপ্ত অর্থের প্রয়োজন হয়। সরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পেলে আরও বেশি বেশি বিদেশি কার্যাদেশ ও সরবরাহ করতে পারবেন বলে দাবি এখানকার ব্যবসায়ীদের। সরকার যদি ঋণ দিত তাহলে আমার ব্যবসাটা আরো আগাইতে পারতাম। এ পেশায় জড়িতদের উন্নত প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতার আশ্বাস দিল স্থানীয় বিসিক। এই নতুন সম্ভাবনাময় উদ্যোক্তাদের কারিগরি প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তা প্রদান করব। বর্তমানে জেলার 5টি উপজেলায় 85 জন ব্যবসায়ী রয়েছেন। জেলাতে এখন প্রায় 45,000 মানুষ এই পেশার সাথে জড়িত। সময় সংবাদ, শেরপুর।